মূল ক্লাসের যে শিডিউল সেখানে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া একাই 1 ঘন্টার একটা ক্লাস, আর থ্যালাসেমিয়া এবং অ্যাপ্লাস্টিক এনিমিয়া দুইটা মিলে 1 ঘন্টার একটা ক্লাস। তো আমি একটু করে দিচ্ছি, কারণ থ্যালাসেমিয়াতে আমি একটু বেশি পড়াইতে চাই, এই জন্য আমি এই অ্যাপ্লাস্টিক এনিমিয়াটাকে এখানে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার সাথে নিয়ে আসছি, আর থ্যালাসেমিয়াটা আমি 1 ঘন্টা পড়াইতে চাই। তো এটা আগামী দিন হবে থ্যালাসেমিয়াটা। এখন আমরা পড়বো হলো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এবং অ্যাপ্লাস্টিক এনিমিয়া। এর মধ্যে অ্যাপ্লাস্টিক এনিমিয়া একটু কম গুরুত্বপূর্ণ, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এই যে তিনটা বললাম, তিনটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে কমনেস্ট এনিমিয়া ইন বাংলাদেশ। এটা অ্যাডাল্টেরও কমন, বাচ্চাদের ক্ষেত্রেও কমন। এই বাচ্চাদের ক্ষেত্রে এনিমিয়া কখন বলা হয়? এনিমিয়া হচ্ছে রিডাকশন ইন হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, অথবা হিমাটোক্রিট, অথবা নাম্বার অফ রেড সেলস পার কিউবিক মিলিমিটার। তাহলে শুধুমাত্র হিমোগ্লোবিন কমলে এনিমিয়া বলবো এরকম না, এখানে হিমাটোক্রিট কমে গেলেও এনিমিয়া, রেড সেলের নাম্বার কমে গেলেও এনিমিয়া। তবে সাধারণত আমরা কি করি সেটা হচ্ছে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কম হলেই এনিমিয়া বলি। এই যে বড়দের তোমরা যেরকম পড়ছো যে এত নিচে গেলে এনিমিয়া আর এতর উপরে গেলে নরমাল, হ্যাঁ সেরকম বাচ্চাদের কিন্তু আবার বয়স অনুযায়ী, বাচ্চাদের তো আবার বয়স 1 মাসের বাচ্চার একরকম হবে, 1 বছরের বাচ্চার একরকম হবে, 5 বছরের বাচ্চার একরকম হবে, এরকম ব্যাপার স্যাপার আছে। সেই জন্য এইখানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে করা হয়, অন্যান্যগুলোতে পুরো দেখছো। সেটা হচ্ছে দ্য লোয়ার লিমিট অফ দি নরমাল রেঞ্জ ইজ সেট এট 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো দ্য মিন ফর এজ এন্ড সেক্স ফর দ্য নরমাল পপুলেশন। অর্থাৎ এই এজ এবং সেক্স অনুযায়ী তার নরমাল যতটুকু থাকার কথা তার থেকে যদি 2 স্ট্যান্ডার্ড বিলো থাকে, সেটা যেটাই হোক, সেটা যদি হিমোগ্লোবিন হয়, হিমাটোক্রিট হয়, অথবা নাম্বার অফ রেড সেলস পার কিউবিক মিলিমিটার হোক, যেটাই হোক, তার এজ এবং সেক্স অনুযায়ী যত থাকার কথা তার চেয়ে যদি 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো থাকে, তখন সেটাকে আমরা এনিমিয়া বলবো। এটাই হচ্ছে এনিমিয়ার ডেফিনিশন। তাহলে এনিমিয়া বাচ্চাদের ক্ষেত্রে এনিমিয়ার ডেফিনিশন একটু কঠিন। তারপরে যেটা এটা যে লাইনটা দেওয়া আছে এটা হচ্ছে এটা কমন এটা কিন্তু ফিক্সড না। হিমোগ্লোবিন লেভেল যদি 11 গ্রাম পার ডিএল এর নিচে হয়, কাদের বিটুইন 6 মান্থস টু 6 ইয়ার্স, তাইলে আমরা গ্রসলি এটাকে এনিমিয়া হিসেবে ধরতে পারি। আর যদি এর বড় যারা, অর্থাৎ আমরা তো আমাদের বাচ্চা পেডিয়াট্রিক এজ হচ্ছে 18 পর্যন্ত, সুতরাং অর্থাৎ তোমার 6 বছরের বড় থেকে শুরু করে 18 বছর পর্যন্ত, তাদের যদি 12 গ্রাম পার ডিএল এর নিচে হয় তাইলে আমরা এটাকে এনিমিয়া বলবো। এটা অনেক সময় আমি ভাইভাতে ধরি, কারণ ওই অত কঠিন ডেফিনিশন দেওয়ার ধরে তো লাভ হয় না। তবে পরীক্ষার সময় যদি আসে, আর আমার এখানে তো কিছু পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টও আছো, তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের যদি এনিমিয়ার ডেফিনিশন ধরা হয় তাহলে এইভাবেই বলতে হবে, হ্যাঁ, ওই উপরের 2 লাইন। আর নিচে যেটা আছে এটা আসলে খুব ভালো রেফারেন্স কোথাও নাই, এটা আমরা আমাদের সময় পড়ছিলাম, ওইটাই আমি তুলে দিচ্ছি। যে হিমোগ্লোবিন লেভেল less than 11 gram per dl in children between 6 months to 6 years and below 12 gram per dl in older children are recognized as anemia. গেল এনিমিয়ার ডেফিনিশন। এনিমিয়ার অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, আমাদের প্যাথোলজি বইতে আছে, আমরা যে পড়া, হ্যাঁ, ফিলিপসের যে হিমাটোনকোলজি, পেডিয়াট্রিক হিমাটোনকোলজির বই আছে, সেখানে অনেক ক্লাসিফিকেশন আছে, হ্যাঁ। তো এই ক্লাসিফিকেশন গুলা রিটেনের জন্য যদি আসে তাহলে ইম্পর্টেন্ট খুব একটা আসে তো সে না। যারা ভালো রেজাল্ট করতে চাও তারা আগেও পড়ছো, এখনো পড়বা। তবে পরীক্ষার সময় আমি কিন্তু কমনলি এটা জিজ্ঞেস করি, এই যে এইরকম বাচ্চাদের কমন কয়েকটা এনিমিয়ার নাম, এবং এইটা মূলত তোমাদের এই যে তিনটা লেকচারের যে তিনটা বিষয়বস্তু, এই তিনটাই, অর্থাৎ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, থ্যালাসেমিয়াস এন্ড অ্যাপ্লাস্টিক এনিমিয়া, এটাই আমি শুনতে চাই। হ্যাঁ, সাথে যদি আরো কিছু বলতে চাও বললে অসুবিধা নাই, কিন্তু এইগুলো বাদ দিয়ে অন্যগুলো বললে হবে না। তাইলে কমন এনিমিয়া ইন চিলড্রেন এটা ভাইভায় ধরা হয়। আমরা চলে আসলাম এইখান থেকে, আমরা আজকে এই যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, অ্যাপ্লাস্টিক এনিমিয়া, এটা সম্পর্কে জানবো। থ্যালাসেমিয়া আগামী সপ্তাহে। এটা আমি আগেই বলে ফেলছিলাম মোস্ট কমন এনিমিয়া, কিন্তু এখানে কি লেখা আছে? মোস্ট কমন হিমাটোলজিক্যাল ডিজিজ। ইনফ্যান্সি এবং চাইল্ডহুডে যত হিমাটোলজিক্যাল ডিজিজ আছে তার মধ্যে সবচেয়ে কমন ডিজিজের নাম হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। এটার প্রিভিলেন্স ইন বাংলাদেশ দেখো 78% ইন 12 টু 23 মান্থ অফ এজ, অর্থাৎ 1 বছর থেকে 2 বছর বয়সের যে বাচ্চাদের আছে তাদের 78% এরই আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া আছে বাংলাদেশে। হ্যাঁ, 52.7% ইন 6 to 59, অর্থাৎ এই যে
ইয়ার্স এজ গ্রুপ, অর্থাৎ 6 বছর থেকে না 6 মাস থেকে, 6 মাস থেকে তোমার যদি 59 অর্থাৎ আন্ডার 5 যেটা এই এজ গ্রুপে যদি ধরা হয় তাহলে 52.7%। আর এর চেয়ে বড় যে গ্রুপটা আছে সেখানে 38.4%। অর্থাৎ বাংলাদেশে এটার প্রিভিলেন্স অনেক 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 বেশি। সেই জন্যই এটা ইম্পর্টেন্ট বেশি, কারণ এটা আইডেন্টিফাই করতে হবে। আমরা যদি যখনই একটা বাচ্চার অ্যানিমিয়া পাবো, যেহেতু এটা এত বেশি কমন, সুতরাং অ্যানিমিয়া পাইলেই আমরা প্রাথমিকভাবে চিন্তা করব এটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। যদি আমার ফেসিলিটিস থাকে, আমি যে জায়গায় আছি সেই জায়গায় সুবিধা থাকে, ইনভেস্টিগেশন করে আমি কনফার্ম করব। আর যদি করতে না পারি তাহলে কমনলি যেটা করতে হয় সেটা হলো যে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ট্রিটমেন্ট দিয়ে দিব। দেখবা পরে থ্যালাসেমিয়াতে আবার আয়রন দেওয়া নিষেধ হিসেবে ব্যবস্থা আছে, কিন্তু থ্যালাসেমিয়ার পার্সেন্টেজ এই তুলনায় অনেক কম। সেই জন্য যদি 2-4টাতে একটু ভুল ট্রিটমেন্ট হয়েও যায়, এটা এমন কোনো কিছু না। কজেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কি কি কারণে হতে পারে? যদি আয়রন স্টোর কম থাকে কারো, যেমন পিটাম বার্থ, স্মল ফর ডেট, টুইন বেবি, ফিটোমেটার্নাল হিমোরেজ, রিপিটেড ভেনাস স্যাম্পলিং, এগুলো হচ্ছে ডিক্রিজড আয়রন স্টোর। তারপর হচ্ছে ডিক্রিজড ইনটেক, যদি খাওয়ানো কম হয়, অর্থাৎ ডিলেড উইদিং। কোনো বাচ্চাকে আমরা তো 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াবো, বুকের দুধের পরে তো তাকে কমপ্লিমেন্টারি ফিডিং দেওয়ার কথা, এবং সেইখানে আয়রন রিচ ফুড, শাকসবজি এগুলো দেওয়ার কথা। তো যদি না দেওয়া হয়, কেউ যদি উইনিং নাই করে, যে বাচ্চাকে একটানা ইয়ে খাওয়াচ্ছে, হ্যাঁ একটানা বুকের দুধ খাওয়াচ্ছে 6 মাসের বেশি, তাহলে সেই ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা দিবে। এর বাইরে পুয়ার আয়রন ডায়েট যদি হয়, যেমন ধরো সিলেটের যারা একটা ঐতিহ্যবাহী হচ্ছে সব বাচ্চাকে চালের গুঁড়া খাওয়ানো হয়। হ্যাঁ, তো চালের গুঁড়া যদি খাওয়ানো হয়, সেখানে কি করা হয়, কিছু চালের গুঁড়ার সাথে কিছু দুধ দেওয়া হয়, কিছু চিনি বা মিষ্টি দেওয়া হয়। চিনি না, মিষ্টি দেয় আসলে, খুব খারাপ প্র্যাকটিস। এবং সেই ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি হলো ডেফিনেটলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে, কারণ ওখানে চালের মধ্যে বা এই দুধের মধ্যে বা ইয়ের মধ্যে তো আয়রন নাই। তাইলে পুয়ার আয়রন ডায়েট যেটা, সেটাই হলো মূল ইয়ে। আর বাকি ডিক্রিজড অ্যাবজর্পশন মানে যদি কারো যদি কোনো সমস্যা থাকে যেটার কারণে আয়রন খাচ্ছে কিন্তু অ্যাবজর্ব হয় না, সেই ক্ষেত্রেও এইরকম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, যেমন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, ক্রনিক ডায়রিয়া। কারো যদি লস হয়ে যায় বেশি, অর্থাৎ ব্লিডিং বেশি হয়ে যাচ্ছে, জিআই ব্লিডিং, পেপটিক আলসার, হুকওয়ার্ম ইনফেস্টেশন, ব্লিডিং ডায়াথিসিস। হ্যাঁ, তোমাদের অনেকেই কি করে ওই কমন কজেস অফ অ্যানিমিয়া জিজ্ঞেস করলে বলে হুকওয়ার্ম ইনফেস্টেশন। হ্যাঁ, হুকওয়ার্ম ইনফেস্টেশন কিন্তু বাংলাদেশে এখন খুব কমন না। এখন 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 বাংলাদেশে যে কৃমিটা কমন, এটার নাম কি? এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, পুরা কৃমি যেটা সেটা। এই হুকওয়ার্ম ইনফেস্টেশন এখন বাংলাদেশে খুব কমন না, এবং এটা বললে কিন্তু অ্যাকসেপ্টেবল না। এটা বলে দিলাম প্রসঙ্গক্রমে ওখানে। হ্যাঁ, এটা হচ্ছে একটা কজ, এটাতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। তোমাকে বলতে হবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, হুকওয়ার্ম ইনফেস্টেশন এগুলো হবে না। যদি ব্লিডিং ডায়াথিসিস থাকে, অর্থাৎ যে কোনো কারণে যদি ব্লাড লস বেশি হয়, সেই ক্ষেত্রেও আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হইতে পারে। আর কারো যদি ইনক্রিজ ডিমান্ড থাকে, হ্যাঁ ইনক্রিজ ডিমান্ড কখন হয়? যদি প্রিমেচিউর বাচ্চা হয়, লোয়ার ওয়েট বেবি হয়, এদের ডিমান্ড বেশি থাকে। এডোলেসেন্ট, হ্যাঁ 12 বছরের পরে যখন পিউবার্টি শুরু হয়, তখন ডিমান্ড বেশি থাকে, ওই সময় যদি ঠিক মতো না খায়। অথবা এই যে পিএম এর বাচ্চা ছিল, এই বাচ্চাগুলো যদি রিকভারি ফেজে চলে আসে, তখন তাদেরকে আয়রন দিতে হয়। আর সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, কেটোলজি অফ ফেলোটাইপ, বিশেষ করে ওটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, এবং সেই ক্ষেত্রেও আয়রন দিতে হয়। এই হলো কজেস অফ আয়রন ডেফিসিয়েন্সি। আমরা এরপরে যাই ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। অ্যানিমিয়ার আবার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি, তাই না? Iron deficiency anemia is chronic and frequently asymptomatic and may go undiagnosed. এই যে আমি খুব বলতেছিলাম যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, বেশিরভাগ ক্ষেত্রে এটা ডায়াগনোসিস হয় না। Patients are characteristically between 6 months and 3 years of age, মানে এই গ্রুপে বেশি। আরেকটা গ্রুপ আছে যেটা হচ্ছে 11 to 17 years of age, because these are ages of rapid growth and expanding blood volume. এই দুইটা গ্রুপে, অর্থাৎ 6 মাস থেকে 3 বছর এবং 11 বছর থেকে 17 বছর, এই দুইটা গ্রুপে র্যাপিড গ্রোথ হয় এবং ব্লাড ভলিউম এক্সপ্যান্ড করে। ওই সময় যদি ঠিকমতো নিউট্রিশনাল সাপ্লাই না পাওয়ার কারণে ওই সময়ই বেশি হয়। যদি মাইল্ড অ্যানিমিয়া থাকে, দেয়ার ইউজুয়ালি নো সিমটমস। যদি মাইল্ড অ্যানিমিয়া, তো আমি তো আগেই বলছিলাম যে অ্যানিমিয়া অনেক সময় আনরিকগনাইজড থেকে যায়। তো মাইল্ড অ্যানিমিয়া হলে কি হবে? নো সিমটমস হবে। তারপরে আসো নন স্পেসিফিক কিছু সিমটম দিতে পারে, যেমন ফ্যাটিগ, উইকনেস, শর্টনেস অফ ব্রেথ, হ্যাঁ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর। এগুলো হলো নন স্পেসিফিক। বাচ্চা আসছে হার্ট ফেলিউর নিয়ে, পরে দেখা গেল তার খুব সিভিয়ার অ্যানিমিয়া। হার্ট ফেলিউর হয়েছে কোথা থেকে? সিভিয়ার অ্যানিমিয়া থেকে হচ্ছে। হ্যাঁ, অনেক সময় আছে যে বাচ্চা একটু দৌড়াইলে টায়ার্ড হয়ে যায়,
শর্টনেস অফ ব্রেথ দেখা দেয়, তো পরে এক্সামিনেশন করতে গিয়ে দেখা যায় যে বাচ্চা হলো সিপিএল অ্যানিমিক। আর এমনি ফ্যাটিক উইকনেস এগুলো তো বাচ্চাদের থাকেই, যাদের যেসব রোগী নিয়ে আসে এগুলোর মধ্যে থাকে। এইসব নন স্পেসিফিক সিমটম নিয়েও আসতে পারে। স্পেসিফিক সাইন যদি আমরা চিন্তা করি তাহলে কি পাওয়া যাবে, আমরা যখন এনিমিয়া দেখবো যে বাচ্চাটা অনেক পেলোর পাওয়া যাবে, এবং স্বাভাবিকভাবে এনিমিক বাচ্চাদের হার্ট রেট একটু বেশি থাকে, সেক্ষেত্রে টেকিকার্ডিয়া পাওয়া যাবে। আর কিছু অ্যাট্রোফিক চেঞ্জেস পাওয়া যাবে, যেমন জিহ্বাতে অ্যাট্রোফিক গ্লোসাইটিস হইতে পারে, মুখে স্টোমাটাইটিস হইতে পারে, এবং ইসোফেগাসেও এর সমস্যা হয়, সেই ক্ষেত্রে গিল্টের সমস্যা হয়, যেটার নাম হচ্ছে ডিসফেজিয়া। তাইলে অ্যাট্রোফিক চেঞ্জেসের মধ্যে হচ্ছে অ্যাট্রোফিক গ্লোসাইটিস, স্টোমাটাইটিস, ডিসফেজিয়া। কোয়েলোনাইকা পাওয়া যায়, সবার ক্ষেত্রে না। অনেকদিন ধরে যদি এনিমিক থাকা পাওয়া যায় 10 to 15% কেস অফ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে স্প্লিনো এনলার্জ পাওয়া যেতে পারে, কিন্তু কনসিস্টেন্সি। আরেকটা আছে রেস্টলেস লেগ সিনড্রোম। রেস্টলেস লেগ সিনড্রোম মানে হলো সারাক্ষণ পা নাড়াইতে থাকে, হ্যাঁ, এটাও আয়রনের অভাবে হয়। পিকা হয় আয়রনের অভাবে, এটা এক ধরনের সাইকিয়াট্রিক, চাইল্ড সাইকিয়াট্রিতে এটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে যেগুলা নন ফুড সাবস্টেন্স, যেগুলা খাবার জিনিস না, ওইগুলা খেয়ে ফেলে বাচ্চা, হ্যাঁ, এবং এইগুলা এই পিকাও হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার একটা লক্ষণ, হ্যাঁ, যে যেমন ধরো কাদা, ময়লা, পেইন্ট, এগুলো খেয়ে ফেলে। তারপরে রিডিউসড অ্যাটেনশন স্প্যান, অ্যালার্টনেস এন্ড স্কুল পারফরম্যান্স। একটা বাচ্চা যদি অনেকদিন ধরে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভুগবে, সেই ক্ষেত্রে অ্যাটেনশন স্প্যান, মনোযোগ দেওয়ার যে ক্ষমতা, সেটা কমে যাবে, অ্যালার্টনেস কম, অ্যালার্ট থাকবে, স্কুল পারফরম্যান্স খারাপ হবে, হ্যাঁ, রিডিউসড ইমিউন রেসপন্স হবে। এখন ইনভেস্টিগেশন তো সোজা একটাই হলো, হিমোগ্লোবিন যদি আমরা দেখি তাহলে কি পাওয়া যাবে, হিমোগ্লোবিন ইজ বিলো দা অ্যাকসেপ্টেবল লেভেল ফর এইচ, সেটা আমি ডেফিনিশনে বলে আসছি। তারপর রেড সেল ইন্ডিসেস, যেখানে ওই যে হিমাটোক্রিট যেটা বলা হয়েছিল, হ্যাঁ, হিমাটো এমসি ভি নরমাল লোয়ার হবে, এমসিএইচ এটাও কম হবে। তোমাদের একটা জিনিস বলি, যেটা হলো যে এখানে থ্যালাসেমিয়া এবং ইয়েতে এই আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে দুইটাতে কিন্তু মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হয়, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে এই দুইটা কেমনে আলাদা করা যায়, অনেক সময় কিন্তু জিজ্ঞেস করা হয় যে তোমরা কেমনে এটা আলাদা করবা, দুটাই তো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। এইগুলোতে বেশ কম আছে, এটা সামনের দিন আলোচনা করার সময় বলবো। MCV lower than normal for age, MCH less than 27 picogram, MCHC less than 30%, RDW increased, এবং কত ইনক্রিজড, মোর দেন 14.5। এটা এই আন্ডার গ্রাজুয়েটদের আমি খুব একটা ধরি না, কিন্তু এই কোশ্চেন হলো আমার ক্ষেত্রে, আমি এক্সামিনার হইলে ওই পোস্ট গ্রাজুয়েশনে কমনলি ধরে থাকি যে আরডিডব্লিউ কত বেশি হইলে থ্যালাসেমিয়া কত, মানে দুইটাতেই তো আরডিডব্লিউ, থ্যালাসেমিয়া এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দুইটাতেই আরডিডব্লিউ রেড সেল ডিস্ট্রিবিউশন হোয়াইট যেটা, সেটা বেশি থাকে। তো দুইটার মধ্যে যদি মানে ওই যদি 14.5 বেশি হয় তাহলে সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এখানে বলা আছে থ্যালাসেমিয়াতে এটা থাকে হলো ডেফিসিয়েন্সি ইন থ্যালাসেমিয়া 13% পর্যন্ত থাকতে পারে। তাহলে এই গেল হইলো ইনভেস্টিগেশন, আরো ইনভেস্টিগেশন থাকতে পারে। পিবিএফ আমরা করলে কি পাওয়া যাবে, মাইক্রোসাইটোসিস পাওয়া যাবে, হাইপোক্রোমিয়া পাওয়া যাবে, অ্যানাইসোসাইটোসিস, কোইকিলোসাইটোসিস, আর বেজোফিলিক স্টিপলিং। এই ফাইন্ডিং গুলা প্রায় সবকটাই থ্যালাসেমিয়াতে পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। থ্যালাসেমিয়াতে আরো বাড়তি কিছু পাওয়া যায়, সেটা থ্যালাসেমিয়া পড়ার সময় বলবো। তবে বেজোফিলিক স্টিপলিং যেটা, এইটা থ্যালাসেমিয়ার চেয়ে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে বেশি থাকে। Reticulocyte count, the relative number of reticulocyte is often increased, but when corrected for anemia, the reticulocyte count is usually normal. তাহলে রেটিকুলোসাইট কাউন্ট এখানে এইটাতেও বাড়ে, থ্যালাসেমিয়াতেও বাড়ে, তবে এইখানে আয়রন দিয়ে দিলে এটা জায়গা মতো নরমাল হয়ে যায়, আর ওখানে আয়রন দিলে নরমাল হয় না। সিরাম আয়রন লেভেল রিডিউসড হবে, সিরাম ফেরিটিন লেভেল রিডিউসড হবে, এবং এটা বলে দেওয়া আছে যে সিরাম ফেরিটিন লেভেল, এটা এর চিহ্নটা মনে হয় একটু উল্টা দিকে পড়ে গেছে, হ্যাঁ, এটা হচ্ছে লেস দেন 12 ন্যানোগ্রাম পার ml ইজ কনসিডার্ড ডায়াগনস্টিক অফ আয়রন ডেফিসিয়েন্সি। তাহলে সিরাম ফেরিটিন লেভেল যদি 12 ন্যানোগ্রাম পার ml এর নিচে হয়, তাহলে আমরা এটা ধরে নিতে পারি এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি করা যায়, সেটা ইনক্রিজ হবে। অর্থাৎ এই যে ফাইন্ডিং গুলো বলা হইলো, যদি এটা আমি অ্যাডভান্স বলে ফেলতেছি, যে এখানে যা বললাম এই ফাইন্ডিং গুলা থ্যালাসেমিয়াতে কি হয় সেটাও একটু জানা লাগবে।
গেল ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন যদিও আমি আগে বলতেছিলাম যে ইনভেস্টিগেশন অনেক সময় কনফিউজিং হইতে পারে, অনেক সময় আছে যে এই ইনভেস্টিগেশন করার সুযোগই নাই। তুমি যদি উপজেলা লেভেলে থাকো, সেই ক্ষেত্রে হয়তো দেখা যাবে তুমি খালি হিমোগ্লোবিনটাই করতে পারছো, আর কিছু করতে পারো না। তো যদি এইরকম হয় সেই ক্ষেত্রেও আমরা কি করব, এটাকে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হিসেবে কনসিডার করব, কারণ এটা হচ্ছে মোস্ট কমন টাইপ। এইটার জন্য বলছে the most reliable criteria of iron deficiency anemia is the hemoglobin response to an adequate therapeutic trial of oral iron। আমরা যদি বাচ্চাটাকে ওরাল আয়রন দিয়ে দেই, হ্যাঁ, ফেরাস সালফেট, হ্যাঁ, ইন এ ডোজ অফ 3 মিলিগ্রাম পার কেজি পার ডে ফর 1 মান্থ, এটা দিয়ে আমরা কি করব, এরপরে ফলো আপ করব। ফলো আপে বলছে রেটিকুলোসাইটোসিস উইথ এ পিক অকারিং বিটুইন দ্য 5th and 10th days, 5 থেকে 10 দিনের ভিতরে এই রেটিকুলোসাইটোসিস হবে, ফলোড বাই এ সিগনিফিক্যান্ট রাইজ ইন হিমোগ্লোবিন লেভেল। যদি হয়ে যায়, হ্যাঁ, এই হিমোগ্লোবিন রাইজ অফ মোর দেন 1 গ্রাম পার ডিএল ইন 1 মান্থ, অর্থাৎ 1 মাস পরে আমি মনে করো একটা বাচ্চার হিমোগ্লোবিন লেভেল 7 পাইলাম, আমি তাকে আয়রন দিয়ে দিলাম, 1 মাস পরে আসতে বললাম, আসার পরে আমি আবার তার হিমোগ্লোবিন দেখলাম, আমি জটিল গুলাতে যাচ্ছি না, সহজ গুলা দিয়ে। তো সেই ক্ষেত্রে আমি পাইলাম যে তার 8 বা 8.5 হয়ে গেছে, তাহলে আমি ধরে নিতে পারি এটা হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এখানে আর অন্য কোনো ইনভেস্টিগেশন না করলেও চলবে। The absence of these changes implies that iron deficiency is not the cause of the anemia। অর্থাৎ যদি না বাড়ে, তুমি আয়রন দিছো তারপরেও হিমোগ্লোবিন লেভেল বাড়ে নাই, এটা ধরে নিতে পারো যে এটা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া না, এটা অন্য এনিমিয়া। এবং সেই ক্ষেত্রে তোমার যে জায়গায় আসো সেই জায়গায় যদি ফ্যাসিলিটি না থাকে, যেখানে ফ্যাসিলিটি আছে সেখানে রেফার করে দিতে হবে। আয়রন থেরাপি শুড দেন বি ডিসকন্টিনিউড। যদি না বাড়ে তাহলে কি করব, আমরা আয়রন থেরাপিটা বন্ধ করে দিব এবং ফার্দার ডায়াগনস্টিক স্টাডিজ ইমপ্লিমেন্টেড। এখানে যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আছো তারা দয়া করে এটা একটু বেশি মনে রাখবা। এটা গেল থেরাপিউটিক ট্রায়াল। ট্রিটমেন্ট কি, আমরা ডায়াগনোসিস করে ফেলছি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, আমরা আয়রন দিব, এটাই ট্রিটমেন্ট। হ্যাঁ, আয়রন ওরাল আয়রন থেরাপি দেওয়া হয়, এটাই কমনেস্ট। এর বাইরে ইনজেক্টেবল আয়রন দেওয়া যায়, মাঝে মাঝে ব্লাড ট্রান্সফিউশন লাগতে পারে। তো এই আয়রন বিভিন্ন ফর্মে পাওয়া যায়, ফেরাস সালফেট, ফেরাস ফিউমারেট, ফেরাস গ্লুকোনেট, এইসব নামে পাওয়া যায়। যে কোনো একটা দিলেই হবে। ডোজ হচ্ছে 3 to 6 মিলিগ্রাম পার কেজি পার ডে ইন 3 ডিভাইডেড ডোজ। হ্যাঁ, অনেকেই দেখছি একবার দেয়। এটা কোথা থেকে আসছে আমি জানি না, তবে তোমরা একবার দিও না, কমপক্ষে 2 বার দিও। তাহলে 3 to 6 মিলিগ্রাম পার কেজি পার ডে টোটাল ডোজ সমান থাকবে, কিন্তু ডোজটা স্মল হবে, কারণ আয়রন বাচ্চারা ইনটেক করতে একটু সমস্যা হয়। এজন্য ডোজ যত ছোট হবে তত ভালো। হ্যাঁ, 3 ডিভাইডেড ডোজেস। ডিউরেশন অফ থেরাপি, কতদিন দিব, এটা কিন্তু আমি এমবিবিএস এর ধরি, কতদিন দিবা, কি দিবা, কতদিন দিবা। হ্যাঁ, তাহলে কি দিব, আয়রন সল্টস দিব, এবং কতদিন দিব, শুড বি কন্টিনিউড ফর 3 to 6 months আফটার কারেকশন অফ হিমোগ্লোবিন লেভেল টু রিপ্লেনিশ ডিপ্লেটেড স্টোরস অফ আয়রন। এখন এখানে 3 থেকে 6 মাস না বলে 3 মাস বললেও আমি অ্যাকসেপ্ট করি, 6 মাস বললেও অ্যাকসেপ্ট করি। হ্যাঁ, কিন্তু 1 মাস 1 মাস বললে হবে না। এটা এমবিবিএস যারা আছে তারা মনে রাখবে। কতদিন দিব, কমপক্ষে 3 মাস। ইনজেক্টেবল আয়রন কখন দেওয়া হয় এইটার ইন্ডিকেশন আলাদা আছে। হ্যাঁ, তোমাদের যারা এমবিবিএস লেভেলের আছো তাদের এটা লাগবে না, তারপরও যদি পরের স্লাইডে থাকে আমি একটু করে বলে দিব। ব্লাড ট্রান্সফিউশন, হ্যাঁ, এইখানে একটা জিনিস বলে দিই যে এইটা সবচেয়ে বেশি মিসইউজ হয় এনিমিয়ার ক্ষেত্রে। এনিমিয়াতে মানে কোনো এনিমিয়াতেই ধরো এই 8.5 হয়ে গেছে ব্লাড দিয়ে দিতে হবে, 9 হয়ে গেছে ব্লাড দিয়ে দিতে হবে, এটা নাই। কিন্তু আমাদের অনেক স্পেশালিস্ট আছেন, আমি অনেক বলবো কেন, আমাদের 90% স্পেশালিস্ট, পিডিয়াট্রিক স্পেশালিস্ট যারা সিলেটে প্র্যাকটিস করতেন তারা সবাই ওই হিমোগ্লোবিন 8 হইলেও আয়রন দিয়ে দেন, ব্লাড ট্রান্সফিউশন দিয়ে দেন, 9 হইলেও ব্লাড ট্রান্সফিউশন, ইভেন 9.5 ব্লাড ট্রান্সফিউশন দিয়ে দেন। এটা কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের হচ্ছে একটা 2-edged sword। এটা দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। 2-edged sword মানে বুঝো তো, যে এদিকেও কাটে ওইদিকেও কাটে। হ্যাঁ, দিলেও, না দিলে যেমন রোগী মরে যেতে পারে, বা দিলেও রোগী মরে যেতে পারে। হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে মানে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া যদি ডায়াগনোসিস হয়, সেই ক্ষেত্রে শুধুমাত্র যদি ডেবিলিয়েটেড চিলড্রেন হয়, হ্যাঁ, অর্থাৎ খুব ইনফেকশন আছে এবং বাচ্চার অবস্থা খুব খারাপ, সেই ক্ষেত্রে দেওয়া যাইতে পারে। যদি কার্ডিয়াক ডিসফাংশন থাকে তাহলে দেওয়া যাইতে পারে। আর হচ্ছে হিমোগ্লোবিন লেভেল যদি 4 গ্রাম পার ডিএল অথবা তার কম হয় তাহলে দিব, না এলে এই ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশনের কোনো দরকার নাই, এখানে আয়রন থেরাপি যথেষ্ট। এটা আমি পরীক্ষার সময় ধরি।
বিশেষ করে পোস্ট গ্রাজুয়েশন যারা আসো তাদেরকে এটা কিন্তু কমনলি আমি করি যে কত হইলে দিবা, কারণ আমি চাই না যে তোমরা এখন যারা ট্রেডিশনাল পেডিয়াট্রিশিয়ান আছেন তাদের মতো হও যে 8 পাইলেই আমি ব্লাড ট্রান্সফিউশন দিয়ে দিব। এই সমস্যা আমি অন্য জায়গায় ক্লিনিকে গিয়েও ফেস করি, বিভিন্ন ক্লিনিকে গেলে যে স্যার এত আছে আপনার ব্লাড দিবেন না, ব্লাড দিয়ে দেই স্যার, এইরকম কোশ্চেন আমাকে প্রায় শুনতে হয়। ওই স্টুডেন্টরাও এটা মনে রাখবা, যারা 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 আন্ডার গ্রাজুয়েট তোমরাই একসময় ক্লিনিকে যাবা এবং গিয়ে যেন অন্তত সবাইকে এইরকম প্রলুব্ধ না করো যে স্যার ব্লাড দিয়ে দিই। হ্যাঁ, ব্লাড দেওয়া যেখানে সেখানে হবে না, যদি সেপ্টিসেমিয়া থাকে, হ্যাঁ, যদি তার কার্ডিয়াক ডিসফাংশন থাকে অথবা হিমোগ্লোবিন লেভেল লেস দেন 4 গ্রাম পার ডিএল থাকে, সেই ক্ষেত্রে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ব্লাড ট্রান্সফিউশন দিব। ইন্ডিকেশনস অফ প্যারেন্টাল আয়রন থেরাপি, যেটা একটু আগে বলতেছিলাম যে এটা আন্ডার গ্রাজুয়েটদের খুব একটা লাগবে থাকবে না, যেহেতু এখানে আমার কিছু পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আছে তাদের কিন্তু লাগবে। এক নাম্বার হচ্ছে নন কমপ্লায়েন্স, অর্থাৎ আমি দিলাম আয়রন, বাচ্চা খাইতে চায় না, হ্যাঁ, মাও ওইরকম যে খাওয়াইতে গিয়ে খাওয়াইতে পারে না অথবা উনার নিজেরই মনে থাকে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আমি বিশ্বাস করি যে না এরা ঠিক মতো খাওয়ায় নাই, সেই ক্ষেত্রে আমি আয়রন প্যারেন্টাল আয়রন থেরাপি দিতে পারি। আরেকটা হচ্ছে পুয়ার টলারেন্স অফ অরাল আয়রন, হ্যাঁ, যে দিল বাচ্চা খাইলো, খাওয়ার পরে আয়রন কিন্তু একটু মেটালিক টেস্ট থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে অনেক বাচ্চাই খাইতে চায়, তো খাইলেও কিন্তু বাচ্চা হজম করতে পারে না, বমি করে ফেলে দেয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আয়রন ওই ইনজেক্টেবল আয়রন দিতে হবে। অর ফেলিউর অফ ওরাল আয়রন থেরাপি, আয়রন আমি আয়রন ডেফিসিয়েন্সি নিয়ে ডায়াগনোসিস করে ফেলছি কিন্তু আমি মুখে আয়রন দিছি, কোনো রেজাল্ট পাই নাই। ডায়াগনোসড কেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আমি ওরাল আয়রন দিছি, কোনো রেজাল্ট পাই নাই, সেই ক্ষেত্রে আমি ইনজেকশনে যাব। তারপর হচ্ছে সিভিয়ার বাউল ডিজিজ, যদি সিভিয়ার বাউল ডিজিজ থাকে where use of iron might aggravate the underlying disease of the bowel or iron absorption is compromised after gastrectomy or duodenal bypass surgery, ectopic gastritis অথবা celiac disease এগুলো যদি থাকে সেই ক্ষেত্রে মানে যেহেতু তার অ্যাবজর্পশন হচ্ছে না সুতরাং তাকে প্যারেন্টাল দিতে হবে। ক্রনিক হিমোরেজ যদি থাকে সেই ক্ষেত্রে প্যারেন্টাল দেওয়া লাগতে পারে। acute diarrheal disorder in unprivileged population with iron deficiency anemia, এগুলো যে বস্তি টস্তি যারা আছে ওইগুলা যদি এরকম হয় তাহলে ওই আয়রন দেওয়া ইনজেকশন দিয়ে দেওয়া যেতে পারে। সিভিয়ার আয়রন ডেফিসিয়েন্সি রিকোয়ারিং রেপিড রিপ্লেসমেন্ট অফ আয়রন স্টোরস, আমি মনে করতেছি খুব খারাপ কন্ডিশন, রেপিড দরকার, সেই জন্য আমি ওরালের বদলে ইনজেক্টেবল দিয়ে দিলাম। পেশেন্টস অ্যানিমিক আফটার রিসিভিং ইরাইথ্রোপয়েটিন থেরাপি, এগুলো বাচ্চাদের ক্ষেত্রে কম কম পাওয়া যায়। তারপরে সাবস্টিটিউশন ফর ব্লাড ট্রান্সফিউশন, ওই যে বলছিলাম 4 গ্রাম পার ডিএল এর নিচে চলে গেছে, হ্যাঁ, কিন্তু ব্লাড ম্যানেজ করা যাচ্ছে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে এই প্যারেন্টাল আয়রন থেরাপি দেওয়া যেতে পারে। আর হার্ট ফেলিউর যদি থাকে, অ্যানিমিক হার্ট ফেলিউর, হ্যাঁ, অ্যানিমিক হার্ট ফেলিউর আয়রন ডেফিসিয়েন্সির কারণে যদি হয় সেই ক্ষেত্রে প্যারেন্টাল আয়রন থেরাপি দেওয়া যাবে। ইন্ডিকেশনস অফ প্যারেন্টাল আয়রন থেরাপি মোটামুটি মনে রাখলে হবে, তবে যারা পোস্ট গ্রাজুয়েট আছে এখানে তারা তাদের অবশ্যই। এখন আসলে ট্রিটমেন্ট তো শেষ, এখন হলো প্রিভেনশন অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, খুব জরুরি জিনিস, কিভাবে প্রিভেন্ট করা যাইতে পারে। প্রিভেনশন অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া পরীক্ষার সময় আমি জিজ্ঞেস করি এবং রিটেনেও আমি কোশ্চেন দিলে দিতে পারি। তাহলে কি করতে হবে, এটার ফার্স্ট ইয়ে হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফর 6 months অফ এজ। মায়ের শরীরে যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া না থাকে তাহলে বাচ্চার ওই মায়ের দুধের সাথে যে আয়রন যেটুকু আসে এটাই সাফিসিয়েন্ট, অন্য আর বাড়তি দরকার নাই। তবে মায়ের যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে সেই ক্ষেত্রে বাচ্চারও আয়রন ডেফিসিয়েন্সি হইতে পারে। এই ক্ষেত্রে বেটার হলো মা বাচ্চা দুজনকেই আয়রন সাপ্লিমেন্ট দেওয়া। অর্থাৎ যেই বাচ্চা এক্সক্লুসিভলি ব্রেস্ট ফেড আছে তার যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় তাহলে আমরা বাচ্চাকে যেমন আয়রন থেরাপি দিব সাথে সাথে মাকেও আয়রন থেরাপি দিব। তারপরে হচ্ছে সাপ্লিমেন্টারি ফুড রিচ ইন আয়রন, যেসব খাবারে আয়রন বেশি আছে সেগুলা সাপ্লিমেন্টারি ফুড হিসেবে দেওয়া। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু মাদেরকে তো শিখাই দিতে হবে কিসে কিসে আয়রন আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি যে কিসে কিসে আয়রন আছে। আয়রন রিচ কিছু খাবারের নাম যেগুলো তোমরা ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রি, এখন আমার বায়োকেমিস্ট্রিতে সম্ভবত বায়োকেমিস্ট্রিতে এগুলো ছিল, ওখান থেকে কিছু মনে করে ফেলবো, যেমন লাল শাক, কচু শাক, কাঁচকলা, তারপরে ওই যে লিভার,
এইগুলোতে আয়রন বেশি থাকে। পিটাম বেবি এবং দোজ উইথ ডিক্রিজড আয়রন স্টোরস যারা আছে তাদেরকে এমনিতেই ওই আয়রন ডেফিসিয়েন্সি থাকুক আর না থাকুক, আমরা কিন্তু পিটাম বেবিদের এমনিতেই 6 সপ্তাহ থেকে শুরু করে আয়রন সাপ্লিমেন্টেশন দেই। এটা দেই মূলত এটার জন্য, এই প্রিভেন্ট আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া প্রিভেন্ট করার জন্য। তাহলে 1 to 2 মিলিগ্রাম পার কেজি পার ডে from the age of 6 weeks for about 3 months. Periodic antiemetic drug administration, অর্থাৎ কিছুদিন পর পর একবার বাচ্চাকে কৃমির ওষুধ দেওয়া। ওই ওখানে তোমরা যে কজের মধ্যে কৃমি দেখছিলাম সেটা, তো বাংলাদেশে এখন ওটা খুব কমন না, খুব পোর সোসাইটি যারা আছে বিশেষ করে বস্তিবাসী তাদের মধ্যে ছাড়া এই ওই উপর ইনভেস্টেশন এখন খুব একটা পাওয়া যায় না। তাহলে এটা হলো পিরিয়ডিক এন্টিমেটিক ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সির একটা স্টেপ এবং এটা সরকারিভাবে কিন্তু আমাদের দেশে এখন চালু আছে। যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন যেটা বলা হয়, সেই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে কিন্তু ভিটামিন এ আর এই কৃমির ওষুধ দেওয়া হয়। আর এটা হচ্ছে কমন সাপ্লিমেন্টেশন অফ আয়রন এন্ড ফলিক অ্যাসিড ডেইলি ফর 100 ডেজ এভরি ইয়ার, বছরে 100 দিন। 100 দিন মানে প্রায় 3.5 মাস, বছরে 3.5 মাস এমনি আয়রন দিয়ে দেওয়া। আয়রন এন্ড ফলিক অ্যাসিড ফর 100 ডেজ এভরি ইয়ার। আরেকটা আছে ফোর্টিফিকেশন অফ ফুড উইথ আয়রন, এটা এখনো বাংলাদেশে ব্যাপকভাবে হয় নাই, ভবিষ্যতে হয়তো হয়ে যাবে। যেরকম আয়োডিন যেরকম লবণের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, ওইরকম আয়রনকেও কোনো একটা খাবারের সাথে মিশিয়ে দিতে হবে, এবং যাতে করে সবার আর আয়রনের অভাব না থাকে। এগুলো হলো সব প্রস্তাবিত উপরেরগুলো হলো এস্টাবলিশড একদম, ওই যে এক্সক্লুসিভ বেস্ট ফিডিং সাপ্লিমেন্টারি ফুড রিচ ইন আয়রন, ভিটামিন বেবিকে দিতে হবে পিরিয়ডিক, তার শেষে দুইটা হলো প্রস্তাবিত। এটা কোনো এনজিও কিন্তু এগুলো করে, এই যে সাপ্লিমেন্টেশন অফ আয়রন এন্ড ফলিক অ্যাসিড ডেইলি ফর 100 ডেজ এভরি ইয়ার। তো এই হইলো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া সম্পর্কে মোটামুটি শেষ। আমরা এরপরে প্লাস্টিক এনিমিয়াতে যাব। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াকে যদি আমরা এনিমিয়া কাকে বলে, কমন কজেস অফ এনিমিয়া ইন চিলড্রেন। তারপরে আসো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া কেন হয়, তারপরে হইলে কি ক্লিনিক্যাল ফিচার হয়, কি ইনভেস্টিগেশন করবা, তারপরে হইলো কি ট্রিটমেন্ট দিবা, কখন ব্লাড ট্রান্সফিউশন লাগবে, কখন প্যারেন্টারাল আয়রন থেরাপি দিবা, তারপরে কিভাবে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া প্রিভেন্ট করা যায়। এই হইলো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া সম্পর্কে। এইটুক করলে ইনশাআল্লাহ চলবে। আরো বেশি বইতে অনেক কিছু আছে, যারা আরো বেশি পড়তে চাও তারা বই থেকে পড়ে। এইটা যে বই থেকে পড়ানো হচ্ছে এটা হচ্ছে ফিলিপস পেডিয়াট্রিক হিমাটো অনকোলজি, রেফারেন্স বলে দিলাম। ওখানে আরো বেশি আছে। সম্ভবত এটা 6th এডিশন। আমরা সব পেডিয়াট্রিশিয়ানরাই এই বইটা ফলো করি। এখন আসো অ্যাপ্লাস্টিক এনিমিয়া। অ্যাপ্লাসিয়া মানে তো তোমরা বুঝো তাই না? অ্যাপ্লাসিয়া মানে কি? নাই হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া, কমে যাওয়া। অ্যাপ্লাস্টিক এনিমিয়া হচ্ছে is characterized by marked decrease or absence of blood forming elements with resulting pancytopenia. ব্লাড ফর্ম কোথায় হয়? ব্লাড ফর্ম হয় হলো বোন মেরোতে। তাহলে বোন মেরোতে যদি ব্লাড ফর্মিং এলিমেন্টস গুলা না থাকে এবং তাতে করে প্যানসাইটোপেনিয়া মানে হচ্ছে আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেট তিনটাই যদি কমে যায়, সেটার নাম হচ্ছে অ্যাপ্লাস্টিক এনিমিয়া। যদিও তার নামের সাথে এনিমিয়া লাগানো, কিন্তু এখানে খালি এনিমিয়া হয় না, সাথে সাথে বাকিগুলো কমে। তবে এটা বাইসাইটোপেনিয়াও হইতে পারে, অনেক সময় তিনটা কমে না, যে কোনো দুইটা সেল লাইন কমে, কিন্তু এনিমিয়া থাকবে। ধরো এনিমিয়া আছে আর প্লেটলেট কাউন্ট কম আছে, কিন্তু ডব্লিউবিসি ঠিক আছে, সেটাও অ্যাপ্লাস্টিক এনিমিয়া হতে পারে। এইটা আবার দুই ধরনের হইতে পারে, একটা হলো জন্মগতভাবে প্লাস্টিক এনিমিয়া ইনহেরিটেড, অথবা একোয়ার্ড হইতে পারে। ভেরিয়াস ডিগ্রি অফ লিম্ফোপেনিয়া। লিম্ফোপেনিয়া মানে হচ্ছে লিম্ফোসাইট কমে যাওয়া। এই অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে লিম্ফোসাইট কমে যাইতে পারে। ভেরিয়াস ডিগ্রি অফ লিম্ফোপেনিয়া মে বি প্রেজেন্ট। আর স্প্লেনোমেগালি, হেপাটোমেগালি এন্ড লিম্ফোডেনোপ্যাথি ডু নট জেনারেলি অকার ইন দিস কন্ডিশন। কিছু এক্সেপশনাল কন্ডিশন আছে, এগুলো পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যারা আছে তাদের লাগবে, তোমাদের এমবিবিএস দ্বারা এটা লাগবে না। তোমরা মনে রাখবা স্প্লেনোমেগালি, হেপাটোমেগালি, লিম্ফোডেনোপ্যাথি এগুলা অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে হয় না।
হইলে আবার এটা লিউকোমিয়ার কাছাকাছি চলে যাবে, আলাদা করতে পারবো না। এখানে এ প্লাস্টিক এনিমিয়ার আবার কিছু ক্লাসিফিকেশন আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। তো আমি বাকিগুলো এখানে ইয়ে করি নাই, মানে সিভিয়ার এ প্লাস্টিক এনিমিয়ারই মূলত ম্যানেজমেন্ট লাগে, এবং এই জন্য এইটার আলাদা একটা ডেফিনিশন আছে, ওইটা তোমাদেরকে একটু জানতে হবে। বোন মেরো সেলুলারিটি অফ লেস দেন 25%, অর্থাৎ বোন মেরোর সেলুলারিটি যদি 25% এরও কম থাকে তাহলে সেটার নাম হচ্ছে সিভিয়ার প্লাস্টিক এনিমিয়া। এটা কিভাবে ইয়ে করা যায়, এখানে নিচে 3টা জিনিস দেওয়া আছে, এই 3টা জিনিসের যে কোনো 2টা যদি থাকে তাহলে আমরা এটাকে প্লাস্টিক এনিমিয়া বলতে পারবো, সিভিয়ার প্লাস্টিক এনিমিয়া। গ্রানুলোসাইট কাউন্ট, গ্রানুলোসাইট কাউন্ট কিন্তু এমনি আমাদের যে আমরা যে টেস্টগুলো করাই ওখানে নিউট্রোফিল ছাড়া আলাদা কোনো গ্রানুলোসাইট উল্লেখ থাকে না, সুতরাং আমরা নিউট্রোফিল কাউন্টটা দেখবো। নিউট্রোফিল কাউন্ট যদি লেস দেন 500 পার কিউবিক মিলিমিটার পাওয়া যায় তাহলে এটাকে আমরা সিভিয়ার প্লাস্টিক এনিমিয়া বলবো। প্লেটলেট কাউন্ট যদি লেস দেন 20,000 পার কিউবিক মিলিমিটার পাওয়া যায়, অথবা রেটিকুলোসাইট কাউন্ট যদি লেস দেন 20,000 পার কিউবিক মিলিমিটার পাওয়া যায়, এই 3টার যে কোনো 2টা পাইলে সেটাকেই আমরা সিভিয়ার প্লাস্টিক এনিমিয়া বলবো। প্যাথোফিজিওলজি, প্লাস্টিক এনিমিয়া কেন হয়? এইটা হচ্ছে মূলত এই প্যাথোফিজিওলজি হচ্ছে আমাদের একুয়ার্ড প্লাস্টিক এনিমিয়ার ক্ষেত্রে, যেগুলো কনজেনিটাল প্লাস্টিক এনিমিয়া আছে, যেমন ফেনকোনি এনিমিয়া, এরকম নাম আছে অনেকগুলো। হ্যাঁ, আমি এখানে ইচ্ছে করেই শর্ট করছি, যে প্লাস্টিক এনিমিয়া আমি তোমাদেরকে বেশি পড়াইতে চাই নাই, এই জন্য শর্ট করে আনছি। ওই যে এটা যে প্যাথোফিজিওলজি বলা হচ্ছে সেটা হচ্ছে মূলত একুয়ার্ড প্লাস্টিক এনিমিয়া। প্লাস্টিক এনিমিয়া রেজাল্ট ফ্রম অ্যান ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড টিস্যু স্পেসিফিক অর্গান ডিস্ট্রাকটিভ মেকানিজম, অর্থাৎ মূলত এটা ইমিউনোলজিক্যাল মেকানিজম, এটা স্পেসিফিক টিস্যু মানে বোন মেরোকে ডেস্ট্রয় করে দেয়, এটা it is postulated that after exposure to an inciting antigen, মানে একটা অ্যান্টিজেনের সাথে এক্সপোজার হইলো, cells and cytokines of the immune system destroy stem cells in the marrow resulting in pancytopenia. Treatment with immunosuppression leads to marrow recovery. তাহলে যেহেতু এটা ইমিউনোলজিক্যাল মেকানিজমে হয় এই জন্য ট্রিটমেন্টের মধ্যে ইমিউনোসাপ্রেসিভ থেরাপি আছে। ইনহেরিটেড প্লাস্টিক এনিমিয়া, এগুলোর নাম আছে এখানে। হ্যাঁ, আমি প্রথমেই বলছিলাম যে আমি এগুলা তোমাদেরকে খুব বেশি পড়াইতে চাই না, শুধু নামগুলো একটু বলে দিচ্ছি। এখানে একটা হলো ফেনকোনি এনিমিয়া, এটা কিন্তু মোটামুটি কমন, যারা পোস্ট গ্রাজুয়েট আছো তাদের কিন্তু এটা লাগতেও পারে। কি কি থাকে? হ্যাঁ, ক্রোমোজোমাল ব্রেকেজ থাকে, তারপরে আরো কি কি থাকে এগুলা তোমরা পড়ে নিবা। এটা যেহেতু আন্ডার গ্রাজুয়েটের ক্লাস, এখানে এটা এগুলো নাই। হ্যাঁ, আমি দেই না এগুলো। তারপরে হচ্ছে ডিসকেরাটোসিস কনজেনিটা, তারপরে হচ্ছে সোয়াসম্যান ডায়মন্ড সিনড্রোম, কনজেনিটাল এ মেগাগ্লোবিনোসাইটিক থ্রোম্বোসাইটোপেনিয়া, ডায়মন্ড ব্ল্যাক ফ্যান অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া উইথ কনস্টিটিউশনাল ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিস, এন্ড উইচ সিনড্রোম, এইগুলো হচ্ছে কনজেনিটাল অর্থাৎ ইনহেরিটেড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার উদাহরণ। যারা বেশি আগ্রহী তারা মুখস্থ রাখো, বাকিরা না রাখ, 2-1টাও রাখলেও হবে। তবে ফেনকোনি অ্যানিমিয়াটা কমন। etiology of acquired aplastic anemia কিভাবে হইতে পারে? 70% মোর দেন 70% কেস হলো ইডিওপ্যাথিক, আর সেকেন্ডারি বিভিন্ন কারণে হইতে পারে। এর মধ্যে ড্রাগ আছে, কিছু ড্রাগ আছে, ড্রাগের মধ্যে হলো 6-marcaptopurine, methotrexate, সাইক্লোফসফামাইড, ক্লোরামফেনিকল, সালফোনামাইডস, অ্যান্টিকনভালসেন্টস আছে, ফিনাইটোইন, হাইড্রান্টোইন, ফিনাইলবোটাজন, গোল্ড, অনেকগুলো ড্রাগ আছে। এইগুলার কিছু নাম মুখস্থ করে ফেলতে হবে, তবে খুব বেশি লাগবে না। কেমিক্যালস আছে, হ্যাঁ, কিছু কেমিক্যাল ইনসেকটিসাইড যেগুলা ডিডিটি, পেস্টিসাইড, প্যারাথিয়ন, ক্লোরডান, এগুলাতেও এই প্লাস্টিক এনিমিয়া হতে পারে। কিছু টক্সিন আছে যেমন বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, ব্লু, টলুইন, রেডিয়েশন এক্সপোজার যদি হয়। কিছু ইনফেকশন আছে যেগুলাতে এই প্লাস্টিক এনিমিয়া হতে পারে, যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। হ্যাঁ, তারপরে সেরোটাইপ নেগেটিভ হেপাটাইটিসেও এই প্লাস্টিক এনিমিয়া হইতে পারে। এইচআইভি যদি ইনফেকশন হয়, অথবা এইডস না হইলো কিন্তু এইচআইভি ভিতরে আছে, সেই ক্ষেত্রেও এই প্লাস্টিক এনিমিয়া হইতে পারে। ইনফেকশাস মনোনিউক্লিওসিস অর্থাৎ এপিস্টিন বার ভাইরাস, রুবেলা, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মেজাস, মাম্পস,
ভেনেজুয়েলান ইকুইন এনকেফালাইটিস, রকি মাউন্টেন স্পটেড ফিভার, সাইটোমেগালোভাইরাস ইন নিউবর্নের ক্ষেত্রে এটা, হার্পিস ভাইরাস এটাও নিউবর্নের ক্ষেত্রে, এবং ক্রনিক পার্ভো ভাইরাস এগুলো যদি ইনফেকশন হয় এই ক্ষেত্রেও এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হইতে পারে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কিছু পথ জানা লাগবে, খুব বেশি না জানলেও চলবে। আরো আছে ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডারে হইতে পারে, যেমন গ্রাফট ভার্সাস হোস্ট রিঅ্যাকশন। তারপরে যদি এইটা গ্রাফট ভার্সাস হোস্ট রিঅ্যাকশন কাদের হয়, যদি ট্রান্সফিউশন in transfused immunologically incompetent subjects, X-linked lymphoproliferative syndrome, eosinophilic fasciitis, hypogammaglobulinemia, এইগুলো আমার এমবিবিএস লেভেলে খুব লাগবে না। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া প্রিসিডিং অ্যাকিউট লিউকেমিয়া, তারপরে মাইলোডিস্টাপ্লাস্টিক সিনড্রোম, থাইমোমা, প্যারক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিনুরিয়া, মেলনিউট্রিশন, প্রেগন্যান্সি, এগুলো তো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হইতে পারে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি হবে? এটা আস্তে আস্তে শুরু হয় গ্রাজুয়ালি, এন্ড দ্য সিম্পটমস আর রিলেটেড টু প্যানসাইটোপেনিয়া। তাহলে আমরা ওখানে খালি অ্যানিমিয়া হইলে কি পাই? পেলর পাই, ফ্যাটিগেলিবিলিটি পাই, উইকনেস পাই, লস অফ অ্যাপেটাইট পাই, এগুলা এখানেও পাওয়া যাবে। যেহেতু থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে, তাহলে কি হবে? পিটিচি, ইজি ব্রুজিং, সিভিয়ার নোজ ব্লিডস, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং, হিমাচুরিয়া, এগুলা পাওয়া যেতে পারে। এইখানে কিন্তু তোমাদের কিন্তু আবার লিউকেমিয়া ক্লাস আছে এবং সেটাও আমি নিব। তো লিউকেমিয়ার সাথে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার প্রচুর মিল আছে, কারণ ওখানেও এই ধরনের ফিচারগুলো সবগুলো পাওয়া যায়। সাথে তোমার ওই যে হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি, জেনারেলাইজড লিম্ফোডেনিওপ্যাথি, বোনে টেন্ডারনেস, এইসব পাওয়া যাবে। কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে আবার এগুলো থাকে না, একটু আগেই বলে আসছিলাম এগুলো থাকে না। তাহলে লিউকোপেনিয়া হইলে কি হবে? ইনক্রিজ সাসেপ্টিবিলিটি টু ইনফেকশন হবে, ওরাল আলসারেশন হইতে পারে, জিঞ্জিভাইটিস হতে পারে। এইগুলা এই জিঞ্জিভাইটিস সাধারণত অ্যান্টিবায়োটিক দিলে রেসপন্স করে না। Hepatosplenomegaly or lymphadenopathy do not occur and their presence suggests an underlying malignant process, একটু আগে বলে ফেলছি না। ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস কি করা যাবে? এক নাম্বার হলো অ্যানিমিয়া পাওয়া যাবে, হিমোগ্লোবিন যদি দেখা হয়, এটা নর্মোসাইটিক অথবা ম্যাক্রোসাইটিক অথবা নর্মোক্রমিক হইতে পারে। ম্যাক্রোসাইটিক, মাইক্রো না দিয়ে খবর, নর্মোসাইটিক এবং ম্যাক্রোসাইটিক হইতে পারে। নর্মোক্রমিক অর্থাৎ এখানে হাইপোক্রমিক হবে না। রেটিকুলোসাইটোপেনিয়া, ওখানে আমরা পাইছিলাম রেটিকুলোসাইট কাউন্ট বেড়ে যায়, এখানে কি হইছে? রেটিকুলোসাইট কাউন্ট কমে গেছে। লিউকোপেনিয়া এমনকি 1500 পার কিউবিক মিলিমিটারের নিচেও নেমে যেতে পারে। থ্রম্বোসাইটোপেনিয়া ইউজুয়ালি লেস দেন 30,000। আর ফিটাল হিমোগ্লোবিন, এইটা ইলেকট্রোফোরেসিস করাইলে পাওয়া যাবে, নাহলে তো পাওয়া যাবে না। এটা সাধারণত করানো হয় না, ওইটা আছে তাই লিখে দিচ্ছি। ফিটাল হিমোগ্লোবিন মে বি স্লাইটলি টু মডারেটলি এলিভেটেড। এটা মনে লাস্টের এটা মনে না রাখলে চলবে। বোন ম্যারো ফাইন্ডিংস, বোন ম্যারো ফাইন্ডিংস অনেক সময় তোমাদের পরীক্ষার সময় এই যে ল্যাব ডাটা দেওয়া হয়, ল্যাব ডাটা দিলে এটা দেওয়া হইতে পারে, দেওয়া হইতে পারে, এবং সেই ক্ষেত্রে ডায়াগনোসিস বলতে পারতে হবে যে বোন ম্যারোতে এই আছে, ডায়াগনোসিস কি। লিউকেমিয়া তো সেম জিনিস দেওয়া হয়। এবারে এই যে তোমাদের যে কয়দিন আগে যে রেজাল্ট বাইর হলো, যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে প্রায় সময় এটা লিউকেমিয়াটা ধরা হয়েছে। লিউকেমিয়ার একটা ছিল আমার কাছে, সেটা ধরা হয়েছে প্রায়। এই ক্ষেত্রে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ধরা যাইতে পারে। সেখানে কি হবে? marked depression or absence of the hematopoietic cells and replacement by fatty tissue containing reticular cells, lymphocytes, plasma cells and usually tissue mast cells. তাহলে প্রথম কথা হইলো যে এখানে আসলে মেরো ম্যাটেরিয়ালই পাওয়া যাবে না। মেরো ম্যাটেরিয়াল গুলা এই যে রেটিকুলার সেলস, লিম্ফোসাইট, প্লাজমা সেলস, এবং এগুলা দিয়ে ফ্যাটি টিস্যু এগুলা দিয়ে রিপ্লেসড হয়ে যাবে। Megaloblastic changes and other features indicating of these erythropoiesis frequently seen in erythroid precursors. অর্থাৎ যেটা RBC আছে সেখানে megaloblastic চেঞ্জ পাওয়া যেতে পারে। মডারেট অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে যে ট্রিটমেন্ট দেওয়া হয় সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমরা ক্লোজ ফলো আপের রাখবো এবং সাপোর্টিভ কেয়ার দিব। যদি পেশেন্টের এই যে ফিচারগুলো আছে এগুলো কোনোটা ডেভেলপ করে যায়, সেই ক্ষেত্রে আমরা ইনফেকশন ট্রিটমেন্ট শুরু করব সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হিসেবে। কিন্তু এর আগে মডারেট অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে ট্রিটমেন্টের দরকার নাই। মডারেট অ্যানিমিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার মূল ট্রিটমেন্ট হচ্ছে ফলো আপ।
and supportive care. So if the patient develops severe aplastic anemia, অর্থাৎ moderate ছিল কিন্তু পরবর্তীতে সিভিয়ার হয়ে গেছে, তাহলে কি করতে হবে? ট্রিটমেন্ট শুরু করতে হবে। সিভিয়ার থ্রম্বোসাইটোপেনিয়া উইথ সিগনিফিক্যান্ট ব্লিডিং। সিভিয়ার থ্রম্বোসাইটোপেনিয়া মানে হচ্ছে প্লেটলেট কাউন্ট লেস দেন 20,000। হ্যাঁ, ইউজুয়ালি আমরা ওখানে দেখেছি 30,000 এর নিচে থাকে। যদি 20,000 এর নিচে যায় চলে যায়, অথবা থ্রম্বোসাইটোপেনিয়ার কারণে ব্লিডিং শুরু হয়ে গেছে, সিগনিফিক্যান্ট ব্লিডিং, খালি একটু খালি পিটিচি বার হলে হবে না, সিগনিফিক্যান্ট ব্লিডিং যদি হয় সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট শুরু করতে হবে। ক্রনিক অ্যানিমিয়া রিকোয়ারিং ট্রান্সফিউশন, হ্যাঁ, যে অনেক দিন ধরে অ্যানিমিয়া আছে, প্লাস্টিক অ্যানিমিয়া এবং এটা ব্লাড ট্রান্সফিউশন লাগে, সেই ক্ষেত্রে তো ট্রিটমেন্ট লাগবেই। আর হলো সিরিয়াস ইনফেকশন, যেহেতু তাদের ডব্লিউবিসি কাউন্ট কম, ইমিউনো সাপ্রেসিভ স্টেটে আছে, যে কোনো সময় ইনফেকশন দিতে পারে, তাদের সিরিয়াস যদি ইনফেকশন হয়ে যায় সেই ক্ষেত্রে প্লাস্টিক অ্যানিমিয়া, মডারেট প্লাস্টিক অ্যানিমিয়া ট্রিটমেন্ট লাগবে। তাহলে কি পাইলাম? if the patient or severe thrombocytopenia with significant bleeding, chronic anemia requiring transfusion treatments or serious infection, then treat as severe aplastic anemia. অর্থাৎ aplastic anemia ট্রিটমেন্ট বলতে আমরা সিভিয়ার aplastic anemia ট্রিটমেন্টই বুঝবো। মাইল্ড হইলে তো ট্রিটমেন্ট লাগবেই না, মডারেট হইলে ফলো আপ এবং সাপোর্টিভ কেয়ার লাগবে, এবং এই কন্ডিশন হইলে আমরা তখন এটাকে সিভিয়ার ফরম্যাট ট্রিটমেন্ট দিব। সিভিয়ার প্লাস্টিক অ্যানিমিয়া ট্রিটমেন্ট হইলে দুইটা, একটা হলো সাপোর্টিভ কেয়ার আর একটা হলো স্পেসিফিক থেরাপি। সাপোর্টিভ কেয়ার অনেকগুলো লম্বা আছে, হ্যাঁ। এখানে হলে ট্রান্সফিউশন অফ রেড সেলস এন্ড প্লেটলেটস শুড বি মিনিমাইজড, মানে আমরা কথায় কথায় এটা, বাট should not be withheld if clearly indicated. যখন লাগবে তখন দিব না এরকম না, কিন্তু চেষ্টা করব না দেওয়ার। The risk of serious bleeding and symptomatic anemia must be balanced against the risk of transfusion sensitization and iron overload. অর্থাৎ এত বেশি দিব না যাতে আয়রন ওভারলোড হয়ে যায়, অথবা বারবার ব্লাড দিলে অনেক সময় কিন্তু সেনসিটিভ মানে হয়, হাইপার সেনসিটিভিটি হয়ে যায় এবং পরবর্তীতে দেওয়া যায় না। তারপরে যাদের মেয়ে বাচ্চা এবং পিউবার্টি হয়ে গেছে, তাদের যদি প্লাস্টিক অ্যানিমিয়া থাকে, তাদের যাতে মেন্সের মাধ্যমে লস না হয় সেটার জন্য কন্ট্রাসেপটিভ দেওয়া যেতে পারে। এই কন্ট্রাসেপটিভ কিন্তু ওইভাবে ওই মানে বড়দের কন্ট্রাসেপটিভের মতো না, এটা একটা না চলবে। ড্রাগস দ্যাট ইম্পেয়ার প্লেটলেট ফাংশন, যেমন অ্যাসপিরিন, এগুলো আমরা দিব না। ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিব না, বা দেওয়া যদি লাগে তাহলে খুব কেয়ারফুলি দিতে হবে, ফলোড বাই আইস প্যাক অ্যাপ্লিকেশন টু দা ইনজেকশন সাইট, নাহলে কি হবে? ওখানে ব্লিডিং হয়ে হেমাটোমা হয়ে যাবে। ফিব্রিনোলাইটিক অ্যান্টি ফিব্রিনোলাইটিক এজেন্টস, aminocaproic acid can be used to reduce mucosal bleeding in thrombocytopenia panic patients with good hepatic and renal function. যাদের হেপাটিক ফাংশন, রেনাল ফাংশন ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই aminocaproic acid দেওয়া যেতে পারে। টুথব্রাশ, টুথ should be brushed with a cloth or soft toothbrush to avoid gum bleeding. আর ইনফেকশন যাতে না হয় সেজন্য খেয়াল রাখতে হবে। এগুলো হচ্ছে সব সাপোর্টিভ ট্রিটমেন্ট। মেইন ট্রিটমেন্ট কি? মেইন ট্রিটমেন্ট স্পেসিফিক থেরাপি হচ্ছে হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, হ্যাঁ, যেটা এইটাই হচ্ছে মেইন ট্রিটমেন্ট। যদি করা ফেলা যায় একদম পারমানেন্টলি ভালো হয়ে যায়। তবে আমাদের দেশের লোকজনের ক্ষেত্রে এই ফেসিলিটিটা খুব কম, এখনো পর্যন্ত আমাদের এই থেরাপি খুব একটা ভালো এস্টাবলিশড হয় না, যদিও ঢাকা মেডিকেল কলেজে এই ধরনের একটা প্রজেক্ট শুরু হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে ওনাদের এখনো কোনো সাকসেস আছে বলে আমার জানা নাই। হয়তো ভবিষ্যতে হবে, মাত্র তো শুরু হইল। আমরা মূলত যেটা ট্রিটমেন্ট করি সেটা হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ থেরাপি। সেই ক্ষেত্রে অ্যান্টি থাইমোসাইটিক গ্লোবিউলিন এন্ড সাইক্লোস্পোরিন এ দেওয়া হয়, দুইটা, খালি সাইক্লোস্পোরিন এ না। অ্যান্টি থাইমোসাইটিক গ্লোবিউলিন অনেক দাম, প্লাস হইলো বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে যদিও এটা এখনকার বইতে নাই, আগের বইতে ছিল, ওই সময় ওইটা আমরা অনেক সময় প্রেডনিসোলন বা মিথাইল প্রেডনিসোলন দেই। অর্থাৎ ট্রিটমেন্ট হচ্ছে, আইডিয়াল ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টি থাইমোসাইটিক গ্লোবিউলিন প্লাস সাইক্লোস্পোরিন। আমরা মাঝে মাঝে যেহেতু অ্যান্টি থাইমোসাইটিক গ্লোবিউলিন দিতে পারি না, এই জন্য আমরা প্রেডনিসোলন বা মিথাইল প্রেডনিসোলন প্লাস সাইক্লোস্পোরিন দিই।
টপিক ছিল আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, প্লাস্টিক অ্যানিমিয়া। এখন তোমরা কিছু জিজ্ঞেস করতে চাও জিজ্ঞেস করতে পারো। কি ব্যাপার, তোমরা কি আসো না নাই? জি স্যার, আছে স্যার। তাহলে কিছু জিজ্ঞেস করো, আর জিজ্ঞেস করতে না পারলে বলো যে স্যার আপনি এমন ভালোভাবে বুঝাইছেন যে আর কিছু বুঝার বাকি নেই। দুইটার একটা তো হইতে হবে, তাই না? ঠিক আছে, তোমাদের কারো কিছু জিজ্ঞেস করার নাই। আমি আবার প্লাস্টিক অ্যানিমিয়াটা একটু সামারাইজ করে দিই। আমি যেহেতু আবার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া শুরুতেই আমি করে দিছিলাম। হ্যাঁ, তাহলে প্লাস্টিক অ্যানিমিয়াতে মূলত পড়তে হবে হইলো যে প্লাস্টিক অ্যানিমিয়া কাকে বলে। এক নাম্বার হলো প্লাস্টিক অ্যানিমিয়া কাকে বলে এইটা, দুই নাম্বার হলো প্লাস্টিক অ্যানিমিয়ার সিভিয়ার প্লাস্টিক অ্যানিমিয়া কাকে বলে। সিভিয়ার প্লাস্টিক অ্যানিমিয়া কাকে বলে, কখন বলে, প্যাথোফিজিওলজি পড়লে ভালো। তারপরে কিছু দুই চারটা ইনহেরিটেড প্লাস্টিক অ্যানিমিয়ার নাম, ইটিওলজি অফ প্লাস্টিক অ্যানিমিয়া, বিস্তারিত না পারলেও কিছু কিছু পড়তে হবে যে সেকেন্ডারি কি কি কারণে হয়। তবে ইডিওপ্যাথিক যে মোর দেন 70% হয় এটা বলে দিলে কভার হয়ে যায়, বাকিগুলো একটু একটু বললে হয়ে যাবে। তারপর হলো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি হয়, ইনভেস্টিগেশন করলে কি পাওয়া যাবে, বোন ম্যারো ফাইন্ডিং কি পাওয়া যাবে। এখানে কিন্তু যেটা যেরকম লেখা আছে বোন ম্যারো কিন্তু ওইভাবে রিপোর্ট থাকে না। রিপোর্টে কি থাকে, রিপোর্টে তো হলো সেলুলারিটি থাকে। হ্যাঁ, এখানে সেলুলারিটি কি হবে, ডিক্রিজড হবে। তারপরে পাইলোয়েড রেশিও এখানে কি হবে, এইটাও ডিক্রিজড হবে। তারপরে তোমার এই গ্রানুল তোমার ইরাইথ্রোপোয়েসিস ডিপ্রেসড হবে। লিউকোপোয়েসিস, গ্রানুলোপোয়েসিস যাই বলো সব ডিপ্রেসড হবে। তারপরে তোমার মেগাক্যারিওপোয়েসিস সেটাও ডিপ্রেসড হবে। তাইলে বেশ কম করলে লিউকেমিয়ার সাথে বেশ কম হইল, লিউকেমিয়ার সাথে বেশ কম হইলো। লিউকেমিয়াতে আমরা এটা অবশ্য পরের ক্লাসের আগামী ক্লাসের পরের ক্লাসে আমি লিউকেমিয়া পড়াবো আশা করতেছি, তখন আলোচনা করবো। এখন থাক, তাহলে লিউকেমিয়ার সাথে একটু আলাদা করাটা একটু শিখতে হবে। হ্যাঁ, আর ট্রিটমেন্ট কখন দিব, সোজা উত্তর হচ্ছে সিভিয়ার প্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করলে আমরা ট্রিটমেন্ট দিব। কি দিব, এটা হলো সাপোর্টিভ থেরাপি আছে, স্পেসিফিক থেরাপি আছে। স্পেসিফিক থেরাপি হচ্ছে তোমার হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। আর এটা যেহেতু অ্যাভেলেবল না আমাদের দেশে, এটা দেওয়া হয় যেটা হলো ইমিউনোসাপ্রেসিভ থেরাপি, অর্থাৎ অ্যান্টিথাইমোসাইটিক গ্লোবুলিন প্লাস সাইক্লোস্পোরিন এ। আর নাই, যেহেতু তোমাদের কিছু জিজ্ঞেস করার নাই, সুতরাং ক্লাস শেষ। থ্যাংক ইউ।